আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বইটি আছে সেখান থেকে আমরা স্প্রেডশিটের ব্যবহার শিখব। তো প্রথমেই আমরা দিস পিসি থেকে আমরা একটা ড্রাইভ থেকে মূলত অষ্টম শ্রেণীর সেই বইটি আমরা ওপেন করব। তো বইটি যেখানে আছে আমরা সেখানে যাব। এখানে এই জায়গাটা থেকে আমরা বইটি ওপেন করার জন্য মূলত ক্লাস 8 বাংলা ভার্সন রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ, এখান থেকে অ্যাডোব অ্যাক্রোবেট অলওয়েজ দিয়ে দিব। আমাদের সামনে অষ্টম শ্রেণীর বইটি আমাদের সামনে চলে আসছে। আমরা এখন এখান থেকে আমরা মূলত এই টপিকে যাব, সেটি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। এটার পরের যে অধ্যায়টি স্প্রেডশিটের ব্যবহার, চতুর্থ অধ্যায় 53 থেকে 63 পৃষ্ঠা। আমরা এই অধ্যায়টিতে চলে আসছি। এখান থেকে আমরা কিছু বেসিক বিষয় আমরা শিখব। তো আমরা এখানে এই পেজটিকে একটু বড় করে নিতে পারি আমাদের দেখার সুবিধার্থে। আমরা এই ছবি দ্বারা দেখতে পাচ্ছি যে এখানে ম্যানুয়ালভাবে যা লেখা হয়েছে এটার সাথে আমরা সবাই অভ্যস্ত। এখন আমরা এইভাবে খাতা কলমে এইভাবে আমরা টেবিল করে করে ইনফরমেশন লিখি। তো এখানে আবার পাশেই প্যারালালভাবে কম্পিউটারে কিবোর্ড দেখানো হচ্ছে যে আমরা এই লেখাটা কম্পিউটারে লিখতে পারি। এখন এই লেখার যে বিষয়টি এখানে আমাদের একটু ভাববার বিষয় আছে, যেখানে আমরা কি শিখব। তো আমরা এখানে ব্যাখ্যা করতে পারবো। কি ব্যাখ্যা করতে পারবো? সম্পর্ক। সেই সম্পর্কটা কার মধ্যে? কার? তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে। আমরা চিহ্নিত করতে পারবো। কি চিহ্নিত করতে পারবো? স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের ক্ষেত্র আমরা ব্যাখ্যা করতে পারবো। কি ব্যাখ্যা করতে পারবো? উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো। কিসের? স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের। আমরা বর্ণনা করতে পারবো। কি বর্ণনা করব? কৌশল। কিসের? স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের। তাহলে এই যে স্প্রেডশিট, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এখানে আমরা দেখতে পাচ্ছি মানব জাতির আদিকাল থেকে মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো। কখনো পাথরে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এ চেষ্টা থেকে মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল হিসাব করা ও সংরক্ষণের প্রধান উপায়। প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়, তবুও জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। এ সকল সমস্যার নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পর। আমরা দেখতে পাচ্ছি অ্যাবাকাস, ক্যালকুলেটর, কম্পিউটার। স্প্রেডশিটের ধারণা, কনসেপ্টস অফ স্প্রেডশিট। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হল ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়।
এ কাগজে ছক করে রো ও কলাম একটি ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা হয়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বিসি ক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, কেস্প্রেড নামের সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হল মাইক্রোসফট কোম্পানির এক্সেল। বিভিন্ন স্প্রেডশিট সফটওয়্যারের আইকন আমরা দেখতে পাচ্ছি। স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে। এটি দেখতে নিচের চিত্রের মতো। আমরা দেখতে পাচ্ছি এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, ডি একটা কলাম, ই একটা কলাম, এফ একটা কলাম, জি একটা কলাম, এইচ একটা কলাম। আবার রো দেখতে পাচ্ছি 1 একটা রো, 2 একটা রো, 3 একটা রো। এবিসি দিয়ে কলাম এবং 1, 2, 3 দিয়ে রো নির্দেশ করা হয়। ছোট ছোট ঘরগুলিকে বলে সেল। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট। বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এ যুগের তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিটের প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিশ্লেষণে প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামে একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়। ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করার কাজে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়। স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য এখানে আমাদের 3টি ঘটনা দেওয়া আছে। তো আমরা পরবর্তীবার এই ঘটনাগুলো আমরা দেখব। তার মধ্যে থেকে আমরা যে কাজটি করব সেটি হলো স্প্রেডশিট আমরা ওপেন করব। সেই ক্ষেত্রে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব। সেখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করব। আমরা এরপরে মাউসের এই যে কার্সর মানে অর্থাৎ পয়েন্টারটি বাহিরে ক্লিক করে এবার আমরা এটার উপরে নেওয়ার পরে তারপরে আমরা এটা লেফট বাটন মাউসের 2 বার ক্লিক করব। তাহলে আমাদের সামনে স্প্রেডশিটটি ওপেন হলো। আমরা এইটিকে ম্যাক্সিমাইজ করে দিব। এই হলো আমাদের স্প্রেডশিট। আমরা দেখতে পাচ্ছি এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, ডি একটা কলাম, ই একটা কলাম, এফ একটা কলাম, জি একটা কলাম, এইচ একটা কলাম। আবার 1 একটা রো, 2 একটা রো, 3 একটা রো, 4 একটা রো, এইভাবে। এখন আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই? এইখানে দেখতে পাই A1। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেলটা হলো B1, মানে এই হলো B আর এই হলো 1। আবার যদি এইখানে ক্লিক করি C1। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা হলো I8। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি K4। তো এইভাবে করে আমরা এই সেলটা ইন্ডিকেশনটা আমরা এখান থেকে দেখতে পাই। এখন আমাদের এখানে ফাংশন আছে এফএক্স, আমরা এই জায়গাতে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারবো। তো আমরা ডাটাবেস থেকে আমরা যদি এইভাবে এক্সেলে কাজ করার জন্য কোনো একটা ডাটা এখানে আমরা রাখি, সেই ডাটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো। স্বাভাবিকভাবেই যদি আমি জাস্ট একটা কিছু টাইপ করে আমি এখানে যদি লিখি 45, তারপরে ধরি একজন স্টুডেন্ট, তার নাম যাই হোক, তো এই জায়গায় স্টুডেন্ট একটা সাবজেক্টে ধরে নিলাম
সে যা পেয়েছে তারপরে যদি আমি এখানে জাস্ট দেই, এখন মোট কত নম্বর এখানে স্টুডেন্ট পেয়েছে, আমরা যদি এইটিকে একটু সাইজ বড় করে দেখাই, সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজ একটু বড় করে আমাদের চোখের উপর ভাসবে। এখন আমরা যদি এইখানে রেজাল্টটা দেখতে চাই, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে সাম এইভাবে করে আমরা সূত্র প্রয়োগ করে শিফট চেপে ব্র্যাকেট দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে যখন আনবো, তাহলে F5 থেকে F7 পর্যন্ত রেঞ্জ আমরা আবার শিফট চেপে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3 জন শিক্ষার্থীর যে টোটাল নম্বর 129। আমরা যদি এখন এই যে একবার আমরা সূত্র প্রয়োগ করেছিলাম, এই যে সূত্রটা ফাংশনে, আমরা যদি এখন যে কাজটা করি, এখানে নাম্বারের মধ্যে চেঞ্জ আনি, যেমন এখানে দিলাম 50, তাহলে স্বাভাবিক এখন এই জায়গা দিয়ে যদি এটাকে টিক দেই, অলরেডি কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে গেল। আবার এখানে যদি আমি নম্বরটা চেঞ্জ করে দিই 100, তাহলে কিন্তু এই টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যখন এখানে একবার ফর্মুলা বসিয়েছি, তখন এখানে নাম্বারে চেঞ্জ করলে আমাদের যে বারবার কিন্তু এই যোগের কাজটি আর আমাদের করতে হলো না, বা বারবার সূত্র প্রয়োগ করতে হলো না। একবারই সূত্র প্রয়োগ করে আমরা এইভাবে করে ইনফরমেশনটা পেতে পারি। আবার যদি মনে করি যে আমরা এই জায়গায় থেকে এই নামটাও চেঞ্জ করতে পারি, ওকে। এখন আমরা এইখানে যদি আমরা দিতে চাই, অথবা এই নাম্বারটি দেই নুসরাত, এটার নাম দেই যদি রানা, এরপরে এটার নাম যদি দেই আনিতা, বিভিন্ন নাম দেই, সেটা কোনো সমস্যা না। এবং এটাকে একটু বড় করে নিই। এখন আমি যদি গ্রাফে দেখতে চাই, এইটুকুকে সিলেক্ট করে তারপরে আমি এইখানে ইনসার্টে গিয়ে আমি যদি এটাকে কোনো কলামে দেখতে চাই, তাহলে কিন্তু আমি এটাকে এভাবে কলামে এখানে সিলেক্ট করার সাথে সাথে আমি কিন্তু এই রেজাল্টটা এইখানে দেখতে পাচ্ছি কলাম আকারে। এখন যদি আমি চাই ভ্যালুটা আরও অন্য কোনো ডিজাইনে দেখাবে, সে কিন্তু আমাকে এটা দেখাতে পারছে। তো এইভাবে করে আমরা কিন্তু ভ্যালুগুলো আমরা প্রেজেন্ট করতে পারি, যে কোনটার ভ্যালু কত আমরা কিন্তু এগুলো বলতে পারছি। তো এইভাবে করেই আমরা এক্সেলে অ্যানালাইসিস করতে পারি ডাটাকে। তো আরও অনেক কাজ আছে, আমরা পরবর্তীবার অন্যান্য বিষয়গুলো, আজকে যে যোগের বিষয়টা দেখলাম, তারপরে গুণ ভাগ বিয়োগ এগুলো, তারপর অন্যান্য ফর্মুলাও আমরা ব্যবহার করতে পারি। তো সে বিষয়গুলো আমরা দেখব। তো আজ এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এক্সেলের ব্যাপারে আরও কি জানতে চাও কমেন্ট করবা, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।